শেখার নতুন ঠিকানা। স্বাগতম আজকে আপনাদের পড়াশোনায় শেখার নতুন ঠিকানা। আমরা এই পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ বি সি এবং ডি ইউনিটের যতগুলো ইংরেজি প্রশ্ন আসছে বিগত বছরে সেই প্রশ্নগুলো অ্যানালাইজ করার চেষ্টা করব এবং এই প্রশ্নগুলো হচ্ছে অ্যানালাইজ করার মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন ইউনিটের এই প্রশ্নগুলো সম্পর্কে যেমন ধারণা পাবো, তেমনি আমাদের প্রস্তুতির একটা বড় অংশ সম্পূর্ণ হয়ে যাবে। তো আমরা হচ্ছে টপিকের ভিত্তিতে আমরা এই বিভিন্ন ইউনিটের এই ইংরেজি কোশ্চেনগুলো ব্যাখ্যা করব। তো প্রথম আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে নাউন, অর্থাৎ নাউন নিয়ে আমার ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমরা আসলে এখন অ্যানালাইজ করার চেষ্টা করব। তো আমরা এখানে প্রথম শব্দটা দেখতেছি দ্য নাউন ফ্রম অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট। আমার প্রথম প্রশ্ন এটা এটা আসছে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 21-22 সালে বি ইউনিটে। তো আমরা জানি হচ্ছে শব্দের সাথে সাফিক্স বা প্রিফিক্স যুক্ত হয়ে হচ্ছে বিভিন্ন ধরনের পার্সিপিয়েন্ট ফর্ম হয়। তো আমরা সাধারণত নাম করার ক্ষেত্রে যে ধরনের সাফিক্স গুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে এরকম: সন হতে পারে, ডম হতে পারে, এশাইওয়েন, ওয়ার, ইয়ার। এই ধরনের সাফিক্স গুলো ব্যবহার করে আমরা সাধারণত একটা শব্দ থেকে নাউন ফর্ম গঠন করি। এখন কিছু পার্টিকুলার শব্দ আছে যেগুলোর সাথে এজি শব্দ, এজি এজিই এইটা এই সাফিক্সটা ব্যবহার হয়। যেমন এই ওয়েস্ট ভার্বটা প্লাস এজিই। আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে বন্ড প্লাস এজিই। এই ওয়েস্ট থেকে ওয়েস্টেস, এই বন্ড থেকে বন্ডেস, এরকম স্টোর থেকে স্টোরেজ। তো এই শব্দগুলোর সাথে সাধারণত এজিই এই সাফিক্সটা যুক্ত হয়ে আমরা নাউন ফর্ম গঠন করি। সুতরাং আমার এখানে সঠিক উত্তরটি হইতেছে ওয়েস্টেজ। ঠিক আছে। আচ্ছা, আমরা এবার দ্বিতীয় প্রশ্নে আসি। দ্বিতীয় প্রশ্নে বলছে I must acknowledge I have dash notion of what it means to be pleasant to everyone. এখানে আমরা আগে অপশনগুলো দেখব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট 21 সালে আসছে, অপশনে আছে মাস, সাম, লিটল এবং মেনি। আচ্ছা, এইখানে একটা বিষয় জেনে রাখা ভালো যে আমার যে ডিটারমিনার গুলো এখানে আছে এর মধ্যে এই সাম হচ্ছে সাম সাধারণত কাউন্টেবল এবং আনকাউন্টেবল এই দুই প্রকার নাউনের সামনেই বসে। মেনি শুধুমাত্র কাউন্টেবল নাউনের সামনে বসে। কাউন্টেবল যে কাউন্টেবল যেগুলো আছে সেই সমস্ত সাথে। আর এখানে লিটিল, লিটিল শুধুমাত্র আনকাউন্টেবল যে নাউনগুলো আছে বা নন কাউন্ট নাউন আমরা বলে থাকি সেই সমস্ত নাউনের সামনে লিটিল বসে, এবং মাস হচ্ছে আনকাউন্টেবলের সামনে বসে। এখন এই জায়গাতে আমরা দেখি নোশন শব্দটা আছে। এই নোশন মানে হচ্ছে মত বা ধারণা। এই বাক্যটার অর্থ হচ্ছে আমি অবশ্যই স্বীকার করি যে হোয়াট ইট মিনস টু বি প্লেজেন্ট টু এভরিওয়ান, অর্থাৎ সকলের নিকট যা খুশি সে সম্পর্কে আমার খুব কম ধারণা আছে। আমার এই সমস্ত আহ, প্রশ্ন সমাধানের ক্ষেত্রে বাক্যের সাথে অর্থের সঙ্গতির ক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ এখানে সঙ্গতিটা খুব গুরুত্বপূর্ণ। তো সেদিক থেকে নোশন যেহেতু আনকাউন্টেবল, আমার এখানে হচ্ছে হবে লিটিল, কারণ আমার অর্থের সাথে সঙ্গতিপূর্ণ শুধুমাত্র একটা শব্দই আছে যেটা হচ্ছে এখানে লিটিল। তো আমার এখানে সঠিক উত্তর হচ্ছে লিটিল। আমরা তৃতীয় প্রশ্নে জাম্প করি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে উই হ্যাভ নট গিভেন ড্যাশ আপডেট অন দ্য প্যাশেন্টস কন্ডিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19-20 সালে আসছে বি ইউনিটে। এখানে প্রশ্ন আছে সাম, অপশন আছে সাম, অন, এনি এবং মাস। তো আমরা এই সমস্ত ডিটারমিনেন্ট সম্পর্কে আমরা একটু আগে জানলাম। এর মধ্যে একটা জিনিস মনে রাখবো, এই যে সাম সাধারণত পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়। কি ধরনের সেন্টেন্স? পজিটিভ সেন্টেন্স। আর এই এনি আমার সাধারণত হচ্ছে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স।
নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা এনি ব্যবহার করে থাকি। তো এই প্রশ্নটার উত্তর হচ্ছে এই এনি, কারণ আমার সেন্টেন্স হচ্ছে নেগেটিভ, উই হ্যাভ নট বিন গিভেন এনি আপডেট অন দ্য পেশেন্টস কন্ডিশন। এখানে এই গ্যাপটাতে আমার হচ্ছে অন্য কোনো অপশন যাচ্ছে না, বা আমার গ্রামারের নিয়ম অনুযায়ী এখানে সঠিক উত্তর হচ্ছে এনি, কারণ হচ্ছে সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ। এবং আমরা যদি প্রশ্ন ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে বেশিরভাগ ক্ষেত্রে এনি ইউজ হয়। তবে যে সমস্ত প্রশ্নের উত্তরে হ্যাঁ বাচক উত্তর পাওয়া যায় সেখানে আমরা সাধারণত অনেক ক্ষেত্রে সাম ব্যবহার করে থাকি। এরকম আমি একটা এক্সাম্পল আপনাদের দেখাই, সেটা হচ্ছে ডু ইউ নিড এক্সট্রা সুগার ইন ইয়োর টি। এখানে যদি আমার উত্তর হ্যাঁ বাচক হয় তাহলে আমরা বলতে পারি যে ইয়েস হ্যাভ সাম। ঠিক আছে, আচ্ছা আমরা আবার চতুর্থ নম্বর প্রশ্ন যাই। এখানে বলছে ইন দ্য সি হক্স অফ ফ্লাইং ফিশ স্কিমড ইন টেরর ফ্রম দ্য অ্যাপ্রোচিং হাল কাউন্টস দ্য মডিফায়ার। আচ্ছা এখানে আমার মডিফায়ার কথা বলছে, বি ইউনিটে আসছে 18-19 সালে। মডিফায়ার আমরা জানি যে সমস্ত ওয়ার্ড অন্য কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে সাধারণত আমরা সেগুলোকে মডিফায়ার বলে থাকি। এখানে যদি আমরা এই তাহলে দেখতে পারবো ইন দ্য সি টক্স অফ ফ্লাইং ফিশ, এই ফিশ শব্দটাকে মডিফাই করতেছে ফ্লাইং ফিশ স্কিমড ইন টেরর ফ্রম দ্য অ্যাপ্রোচিং হাল। এই অ্যাপ্রোচিং শব্দটা আমার মডিফাই করতেছে এই হালকে। সুতরাং এখানে অন্য কোনো মডিফায়ার কিন্তু নাই, আমরা দুইটা শব্দ পেলাম, একটা হচ্ছে ফ্লাইং, একটা হচ্ছে অ্যাপ্রোচিং। যেগুলোকে আমরা গ্রামারে সাধারণত পার্টিসিপল বলে থাকি, কারণ এগুলো হচ্ছে একটা নাউনকে মডিফাই করতেছে এবং অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হচ্ছে। ভার্বের সাথে আইনযুক্ত যে ওয়ার্ডগুলো দেখতে সাধারণত ভার্ব কিন্তু কাজ করে অ্যাডজেক্টিভের মতো, অর্থাৎ ভার্ব প্লাস আইনযুক্ত যে শব্দগুলো সাধারণত অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এগুলোকে ইংলিশ গ্রামারে বলা হয় প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল। সুতরাং আমার এখানে মডিফায়ার হচ্ছে দুইটা, সঠিক উত্তর হচ্ছে 5 নম্বর প্রশ্ন। I like traveling to visit different places of the world. In this sentence, the verbal noun. আচ্ছা, verbal noun মজার ব্যাপার, verbal noun। সাধারণত আমরা কিছু ওয়ার্ডকে ভার্ব হিসেবে ব্যবহার করতে অভ্যস্ত, কিন্তু ক্ষেত্র বিশেষে অর্থাৎ অ্যাকর্ডিং টু দেয়ার পজিশন এই শব্দগুলোর অবস্থান ভেদে সেগুলো হচ্ছে নাউনের মতো ব্যবহার হতে পারে। আমরা জানি ইংলিশ গ্রামে যেগুলোকে বলা হয় জিরান্ট, যেটা নাউনের মতো কাজ করে। আবার এই ভার্বের সাথে যুক্ত কতগুলো ওয়ার্ড অ্যাডজেক্টিভের মতো কাজ করে, যেগুলোকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। তো যখন কোনো ভার্ব বা ভার্বের কোনো ফর্ম নাউনের মতো কাজ করবে সেগুলোকে আমরা বলি ভার্বাল নাউন, ভার্বাল নাউন। ঠিক আছে, এখানে আমরা দেখি আই লাইক ট্রাভেলিং টু ভিজিট ডিফারেন্ট প্লেসেস। এই যে লাইক, এই লাইক শব্দটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। এবং এই যে পজিশন, এই পজিশনটা হচ্ছে একটা অবজেক্টের পজিশন, অর্থাৎ সাধারণত এরকম হয় যে যেহেতু ট্রানজিটিভ ভার্ব লাইক, লাইকের পরে অবশ্যই একটা আমার অবজেক্ট দরকার, বা ইট। অবজেক্ট মানে তো যে কোনো ইট, অর্থাৎ যে সমস্ত শব্দের পরে সাধারণত আমরা ইট ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই যে জায়গাটা ইটের জায়গা বা কোনো অবজেক্টের জায়গা, এবং আমরা জানি যে অবজেক্ট হিসেবে সর্বদা কোনো নাউন অথবা প্রোনাউন ব্যবহার হয়। তো যেহেতু এটা নাউনের জায়গায় একটা ভার্বের ফর্ম ব্যবহার হয়েছে ট্রাভেলিং, এটাকে বলে আমরা জিরান্ট এবং এটা হচ্ছে ভার্বাল নাউন। সুতরাং আমার এই জায়গায় দেখি আমার উত্তর হচ্ছে ট্রাভেলিং। 6 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড টর্মেন্টরিস ইজ এটা নাউন। এটা এক কথায় খুব সহজে বোঝা যায়। আমি আগে বলছি যে কিছু কিছু শব্দের শেষে আমরা সাফিক্স ওয়ার অথবা ইয়ার যদি যুক্ত থাকে তাহলে আমরা বুঝতে পারি সেটা হচ্ছে নাউন। এটা হচ্ছে ড্রাইভ প্লাস ইয়ার, ড্রাইভার, অপ্রেস প্লাস ওয়ার, অপ্রেসর। সো এরকম করেই এটা ইজ টর্মেন্টর। 7 নম্বর প্রশ্ন,
হুইচ ইফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এখানে অপশনগুলো আমরা দেখি, গুডনেস, ব্রাভারি, চাইল্ডহুড এবং ফ্যামিলি। অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আমরা জানি যে নাউনগুলোকে আমরা দেখতে পারি না, ছুঁতে পারি না, দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, অর্থাৎ আমাদের যে পাঁচ ইন্দ্র, পঞ্চ ইন্দ্রের আয়ত্তাধীন নয় যে সমস্ত নাউন, সে সমস্ত নাউনকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন, বাংলায় বলা হয় বিমূর্ত। তাহলে এই যে প্রথম অপশনটা হচ্ছে গুডনেস, গুডনেস মানে হচ্ছে ভালো, ভালোত্ব যেটাকে বলি, শব্দটা এই বা এই ওয়ার্ডটা, এই জিনিসটা হচ্ছে আমরা আমাদের ধরাছোঁয়ার বাইরে, পঞ্চতন্ত্রের বাইরে। ব্রাভারি, সাহসিকতা, যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, অনুভব করা যায় শুধু। চাইল্ডহুড, এই চাইল্ডহুড শব্দটাও সেম। এখানে একটা শব্দ আছে ফ্যামিলি, যেটা দৃশ্যমান, যেটা পঞ্চেন্দ্রের আয়ত্তাধীন, যেটা দেখা যায়, ছোঁয়া যায়। ফ্যামিলি, এই ফ্যামিলি হচ্ছে আমার ফ্যামিলি, ফ্যামিলি হচ্ছে আমার কালেকটিভ নাউন। সুতরাং হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, যেহেতু বলছে নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রশ্ন দেখার ক্ষেত্রে আমরা খুব সাবধানে দেখব। নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, এই এ, সি এবং ডি হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন, নয় হচ্ছে ফ্যামিলি, অর্থাৎ উত্তর হচ্ছে ফ্যামিলি। ৮ নম্বর প্রশ্ন, দ্য ওয়েদার ইজ ড্যাশ গ্লিমিয়ার টুডে দ্যান ইট ওয়াজ ইয়েস্টারডে। ওকে, আমার অপশনগুলো হচ্ছে মোর, মোর দ্যান, ভেরি। আমি আগে বলছি মাস, মাস এবং মেনি, এই ডিটারমিনের দুটো অর্থ কিন্তু একই রকম, বাট ফাংশন একটাই, যে মেনি ব্যবহার হয় কাউন্টেবলের সামনে এবং মাস ব্যবহার হয়, মাস হচ্ছে আনকাউন্টেবলের সামনে। এখন এই জায়গাটা আমরা দেখি, সেন্টেন্সে যদি আমরা দেখি, এটা একটা কম্পারেটিভ সেন্টেন্স এবং এইটি ইজ এ গ্লুমিয়ার অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে আমরা বলি মনোসিলেবল, এবং যে সমস্ত ওয়ার্ড মনোসিলেবল সেগুলোর সাথে আই আর বা এগুলোর সাথে মৌযুক্ত না হয়, সাধারণত ওটার আমরা বিভিন্নভাবে কম্পারেটিভ করে থাকি। এবং ওয়ান সিলেবল, ওয়ান সিলেবলের বাইরে, যে মনোসিলেবলের বাইরে যে টু সিলেবল বা থ্রি সিলেবল, সে সমস্ত ক্ষেত্রে আমরা সাধারণত মোর ব্যবহার করে থাকি। এখন এইখানে গ্লুমের দেন ইজ স্টাডি, তাহলে মোরকে আমরা আর ইউজ করতে পারতেছি না, মোর দেন ইউজ করতে পারতেছি না, ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে মনোসিলেবল। এবং এটা এখন হচ্ছে ভেরি বা মাস, আমরা এই জায়গায় ব্যবহার করব মাস শব্দটা। দ্য নাউন অফ প্রিডিক্ট, প্রিডিকশন, এটা খুব সহজ। আমরা জানি যে কতগুলো ভার্বের সাথে, এই যে আমরা একটা কিছুক্ষণ আগে দেখছি যেটা, সেটি হচ্ছে ভার্ব প্লাস টিআইওএন কিংবা এসআইওএন, এই সংযুক্ত হয়ে নাউন ফর্ম হয়। সুতরাং এই প্রিডিক্ট শব্দের সাথে প্রিডিকশন, এটা আলাদা কোনো ওয়ে নেই। এবং যে শব্দগুলো হচ্ছে প্রিডিক্টেবল বা প্রিডিক্টিং বা প্রিডিক্টেড, এগুলো বিভিন্ন পার্সেন্টেজ হিসেবে ব্যবহার হয়। প্রিডিক্টেবল জেনারেলি অ্যাডজেক্টিভ, প্রিডিক্টেড জেনারেলি অ্যাডজেক্টিভ, প্রিডিক্টিং শব্দটা আবার অবস্থান ভিত্তিক বিভিন্ন পার্সেন্টেজ হিসেবে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় 13-14 সালে বি ইউনিটে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে দেয়ার ইজ ড্যাশ অফ অফিস রিকভারি। হোপ শব্দটা আমাকে মাথায় রাখতে হবে, হোপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 10-11 সালে আসছে। অপশন আছে মেনি, লিটিল, ভেরি এবং ফিউ। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখি, লিটিল এবং ফিউ সিমিলার, লিটিল এবং ফিউ সিমিলার মিনিং দেয়। এখন এই লিটিল শব্দ বসে, এই লিটিল বসেছে, লিটিল ডিটারমিনে বসে সবসময় আনকাউন্ট যে সমস্ত নাউন আছে, এবং ফিউ বসে সাধারণত কাউন্টেবল যে সমস্ত নাউন বসে, অর্থাৎ অল্প কয়েকটি অর্থে, সাধারণত অল্প, ফিউ বা নেই বললেই চলে অর্থে ফিউ বা লিটিল ব্যবহার হয়। এই ফিউ বা লিটিল আমরা তিন ধরনের ব্যবহার দেখি, একটা হচ্ছে এ ফিউ ব্যবহার হতে পারে, এ ফিউ অথবা এ লিটিল অথবা লিটিল অথবা দ্য ফিউ অথবা দ্য লিটিল। এখন অল্প কয়েকটি অর্থে আমরা সাধারণত, অল্প কয়েকটি অর্থে
অল্প কয়েকটি অর্থে সাধারণত আমরা এফই এবং এলএটি ব্যবহার করে থাকি, এবং খুবই সামান্য, নেই বললেই চলে, নেগেটিভ সেন্স দেয়, নেগেটিভ মিনিং দেয়, এই অর্থে আমরা ফিউ বা লিটিল ব্যবহার থাকি। এবং অল্প কয়েকটি কিন্তু সবটুকু অর্থে আমরা দা ফিউ বা দা লিটিল ব্যবহার থাকি। এখন আমরা এই 10 নম্বর প্রশ্নে আসি, বলছে দেয়ার ইজ ড্যাশ হোপ অফ হিজ রিকভারি, অর্থাৎ তার সুস্থতার ব্যাপারে খুব কম আশা আছে, অর্থাৎ আশা নেই বললেই চলে, এরকম একটা নেগেটিভ মিনিং দিলে, তো এই ধরনের সেন্টেন্স আমরা সঙ্গে ব্যবহার করবো লিটিল, দেয়ার ইজ লিটিল হোপ অফ হিজ রিকভারি, এবং আনকাউন্টেবল। সুতরাং স্বাগতম আবার আপনাদের। তো আমরা এর আগে 1 থেকে 10 পর্যন্ত সলভ করেছি, আমরা এখন আবার 11 থেকে শুরু করব। 11 নম্বর প্রশ্ন আমার এখানে বলতেছে দ্য ওয়ার্ড ইফিক্যাসি ইজ অ্যান, অর্থাৎ ইফিক্যাসি কি ধরনের পার্টস অফ স্পিচ, এখানে অপশন দেওয়া আছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব এবং নাউন। আচ্ছা, আমরা দেখি ইফিক্যাসি শব্দের সাথে ইসিওয়াই যুক্ত আছে। ইসিওয়াই সাফিক্স দ্বারা যে শব্দগুলো হয় সেগুলো সাধারণত নাউন। আমরা ইফিক্যাসির বাইরে দেখি যে ডেমোক্রেসি, বা দেখি যে এরিস্টোক্রেসি, অর্থাৎ এটা বোঝা যাচ্ছে তাহলে নাউন। এবং অ্যাডজেক্টিভ, এটার এই শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইফিশিয়েন্ট, এফিশিয়েন্ট, আর এর সাথে এবার যুক্ত হলে হচ্ছে এফিশিয়েন্টলি, এবং এটা হচ্ছে আমার অ্যাডভার্ব। আর যে এখানে ভার্ব ইফেজ মানে হচ্ছে টু ইরেজ, মুছে ফেলা কোনো কিছু, এই অর্থে এটা ভার্ব হিসেবে ব্যবহার হয়। তাহলে আমরা এখানে সঠিক উত্তর হইতেছে এটা হচ্ছে নাউন। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই। দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোড টুডে, অর্থাৎ এখানে যদি আমরা দেখি এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে আসছে 5 টু মেনি ট্রাফিক, ভেরি মাস ট্রাফিক, টু মাস ট্রাফিক, ফিউ ট্রাফিক। আচ্ছা, মাস এবং মেনির ব্যবহার আমরা এর আগে শিখেছি। মেনি সবসময় প্লুরাল অর্থাৎ কাউন্টেবল নাউনের সামনে বসে, মাস সবসময় আনকাউন্টেবল নাউনের সামনে বসে, এবং ভেরি এবং টু এর একটা ব্যবহার আছে। আচ্ছা, আমি এখানে দেখাই যে টু মেনি এবং টু মাস, টু মাস। আচ্ছা, অনেক বেশি, অনেক বেশি অর্থে টু মেনি এবং টু মাস বসে, এবং টু মেনি পরে যেটা হয় টু মেনি প্লাস কাউন্টেবল নাউন অর্থাৎ কাউন্ট নাউন, এবং টু মাসে পড়ছে আনকাউন্ট, সরি নন কাউন্ট নাউন। অর্থাৎ অধিক অর্থে, মানে খুব বেশি অর্থে আমরা টু মেনি বা টু মাস ব্যবহার করি। ব্যবহারটা দেখুন নন কাউন্টেশন নয়। ট্রাফিক শব্দটা, ট্রাফিক শব্দ হচ্ছে নন কাউন্ট বা আনকাউন্টেবল। যেহেতু আনকাউন্টেবল, তাহলে আমার এখানে আসলে সঠিক অ্যান্সার হবে টু মাস ট্রাফিক। আমার এই অপশনটা কিন্তু ভুল, অর্থাৎ এটা কিন্তু ভুল। ভেরি মাস ট্রাফিক এটাও ভুল, আমরা ভেরি এই অর্থে ব্যবহার করি না। টু মাস ট্রাফিক হচ্ছে সঠিক, এবং এই ফিউ ট্রাফিক ভুল, কারণ ফিউ আমরা জানি ফিউ হচ্ছে সবসময় কাউন্টেবল নাউনের পূর্বে বসে। ঠিক আছে, ওকে। 13 নম্বর হচ্ছে আই এম ট্রাইং টু ক্যালকুলেট ডিইউ, 4 5 সালে আসছে। আচ্ছা, এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এটা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার বা ডাব্লিউএইচ এর ব্যবহার আমরা জানি। ডাব্লিউএইচ গুলো সবসময় আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করি, সেন্টেন্সের শুরুতে। আর একটা হচ্ছে আরেক দিনের ব্যবহার হচ্ছে যে প্রোনাউন গুলো মাঝখানে দুটো ক্লজকে, দুটো ক্লজ অথবা দুটি শব্দকে রিলেট করতে ব্যবহার হয়, সেটাকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। তবে হ্যাঁ, হাউ, হাউ কে অবশ্য বা এই ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে আমরা রিলেটিভ প্রোনাউনের সাথে ব্যবহার করি না, কারণ এটা প্রোনাউন হিসেবে কখনোই ব্যবহার হয় না। তবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই শব্দগুলো যখন দুটো ক্লজকে রিলেট করবে বা সম্পর্কযুক্ত করবে, তখন ইন্টারোগেটিভ যে স্ট্রাকচার, ইন্টারোগেশন যে স্ট্রাকচার আমরা ব্যবহার করি, তখন সেই স্ট্রাকচারটা কিন্তু এখানে ফলো হবে না। তখন সাধারণত এই ধরনের ডাব্লিউএইচ এর পরে আমরা হচ্ছে সাবজেক্ট অর্থাৎ নাউন বা প্রোনাউন ব্যবহার করি, এন্ড দেন হচ্ছে ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব, বা যে যে সমস্ত ভার্ব থাকবে সেই সমস্ত ভার্বগুলো আমরা ব্যবহার করব। তো এই জায়গাটাতে দেখার সময় আমাদের একটা যে বিষয় মনে রাখতে হবে, আই এম ট্রাইং টু ক্যালকুলেট, প্রথম অপশনটা যদি আমি একটু দেখাই, দেখা যাক মেনি মানি ইউ ওই মি, হাউ মেনি মানি ইউ ওই মি। আচ্ছা, এই মানি শব্দটা হচ্ছে আনকাউন্টেবল, মানি কি গণনা করা যায় নন কাউন্ট নাউন। যেহেতু
নন কাউন্ট, তাহলে এর সামনে কখনোই ডিটারমিনার হিসেবে মেনি বসবে না, তার মানে এটা আমার রং আনসার, রং অপশন। দ্বিতীয়টা দেখি, ইউ ওই মি হাউ মাস মানি। এই মাস মানি এবার ঠিক আছে, বাট এই স্ট্রাকচারটা ভুল আছে। অর্থাৎ আমি হিসাব করতে চেষ্টা করতেছি তুমি আমার কাছে কত টাকা, আমি তোমার কাছে কত টাকা পাই, ঠিক আছে, আমি তোমার কত টাকা পাই সেই স্ট্রাকচারটা আমার এই স্ট্রাকচার এখানে আমার ব্যবহার হয়নি। সিনেমার সে ইউ ওই মি হাউ মেনি মানি, এখানে সেম ভুল। মেনি মানির সামনে মেনি মানি আসলে হবে না, হবে মাস মানি, এবং এই স্ট্রাকচারটাও এখানে ভুল। এবং ডি নাম্বারের দিকে হাউ মাস মানি ইউ ওই মি, এটা একটা মজার বিষয় আছে, হাউ মাস মানি এবার ঠিক আছে। এই যে আমার অক্সিলারি হাউ, তারপর হচ্ছে মাস মানি ইউ ওই মি, এই ইউ ওই মি মানে কি? ওই মানে হচ্ছে কিন্তু ঋণী থাকা, ঋণী থাকা। আচ্ছা, ইউ ওই মানে তুমি আমার কাছে ঋণী, তার মানে আমি তোমার কাছ থেকে পাই। তুমি আমার কাছে ঋণী মানে আমি তোমার কাছ থেকে পাই, অর্থাৎ আই এম ট্রাইং টু ক্যালকুলেট হাউ মাচ মানি ইউ ওই মি। ঠিক আছে। আচ্ছা, পরের সেন্টেন্স, অলদো, অলদো প্রথম, অলদো, দো বা অলদো, যদিও অর্থ সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইজ ডেন্সলি পপুলেটেড, Southern California is densely populated or overpopulated. Dash live in the northern part of the state. Dash live in the northern part of the state. আমরা এই ধরনের প্রশ্নগুলোতে আসলে যদি অপশনগুলো একটু বিশ্লেষণ করি তাহলে কিন্তু সঠিক অ্যান্সারটি সহজে খুঁজে পাবো। আর আছে আর কিছু কিছু বিষয়, কিছু কিছু টার্ম, কিছু শব্দ, এগুলো সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকা কিন্তু খুবই জরুরি। এটা ডিউ 3-4 সালে আসছে। আমি প্রথমে সেন্টেন্সটা দিই দো অলদো দ্বারা, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, দো অলদো দ্বারা গঠিত হয়েছে। এখন দো অলদো মানে হচ্ছে কি, যদিও, দো অথবা অলদো মানে হচ্ছে যদিও। এই দো অলদো দ্বারা যদি কোনো ক্লজ গঠিত হয় বা কোনো সেন্টেন্স গঠিত হয় তাহলে এর প্রথম ক্লজটা, এর দ্বিতীয় ক্লজটা সাধারণত প্রথম ক্লজটার একটা অপোজিট মিনিং দেয়, অর্থাৎ বিপরীত অর্থ প্রদান করে। তাহলে এই অলদো মানে যদিও, although South California is densely polluted, dash live in the northern, তাহলে আমাকে বুঝতে হচ্ছে, আমি জানি যে although দ্বারা কোনো দুটো ক্লজ যুক্ত হলে প্রথম ক্লজ, দ্বিতীয় ক্লজটা, প্রথম ক্লজটা হচ্ছে একটু বিপরীত ধর্মী অর্থ দেয়, তাহলে আমার এটা অবশ্যই একটু বিপরীত ধর্মী হবে। এখন আমি অপশনগুলো বিশ্লেষণ করি, অপশনগুলো বিশ্লেষণ করলে আমি দেখতেছি লিটিল পিপল, এটা প্রথম অপশনটা বল কেন? কারণ এই লিটিল শব্দটা, এই ডিটারমিনারটা কখনোই কাউন্টেবল নাউনের সামনে বসে না, তার মানে আমার পিপল তো কাউন্টেবল নাউন, মানে এটা ভুল। only a few people, only এর পরে সবসময় a few অথবা a little বসে, তাহলে ঠিক আছে। and few people, people এর সামনে few বসে, এটা ঠিক আছে। some of the people and many people, কিন্তু আমি বলছি প্রথমেই যে আমার এই ক্লজটার দ্বিতীয় ক্লজটা, এই সেন্টেন্সের দ্বিতীয় ক্লজটা আমার হচ্ছে অবশ্যই প্রথম ক্লজটা হচ্ছে একটু বিপরীতধর্মী হতে হবে, তাহলে আমি মেনি পিপল এবং সাম পিপল যদি ইউজ করি তাহলে সেটা হচ্ছে না। এবার আমি যদি অনলি আ লিটিল পিপল ইউজ করি, তাহলে মোটামুটি অনলি ফিউ পিপল ইউজ করি, তাহলে কিন্তু আমার সেন্টেন্সের মিনিং এবং স্ট্রাকচার সবকিছু ঠিক থাকতেছে। তার মানে এটার আমার সঠিক উত্তর হচ্ছে বি, অনলি ফিউ পিপল। অলদো সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইজ ডেন্সলি populated, only few people live in the northern part of the state, অর্থাৎ দক্ষিণ ক্যালিফোর্নিয়া খুব ডেন্সলি পপুলেটেড হলেও খুব কম সংখ্যক মানুষ কিন্তু নর্দার্ন ক্যালিফোর্নিয়ায় বাস করে। 15 number, dash is currently available to researchers and physicians who study indigenous life of Bangladesh. ডিউ জি ইউনিটে 3-4 সালের কোশ্চেন। আচ্ছা, আমরা দেখি অপশনগুলো আগে ব্যাখ্যা করার চেষ্টা করি, অপশনগুলো আমরা বিশ্লেষণ করব। প্রথম অপশনটি যদি আছে লিটিল ইনফরমেশন, লিটিল ইনফরমেশন, few information, a little information, a few information, few, a few, little, a little এর ব্যবহার এবং ফাংশন আমি অলরেডি ক্লিয়ার করে দিছি। তো আমি আবার রিপিট করতেছি, এই ইনফরমেশন শব্দটা, এই ইনফরমেশন শব্দটা হচ্ছে নন কাউন্ট, আনকাউন্টেবল একটা নাউন, ইনফরমেশন। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে, ইনফরমেশন পুরো কোনো ইনফরমেশন শুধু হয় না, ইনফরমেশন আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল নামের সামনে, আনকাউন্টেবলের সামনে অবশ্যই আমার ফিউ বা এ ফিউ কোনোটাই বুঝতেছি না। তাহলে এবার আসি, আমার অপশন হয় এ লিটিল হবে
না হলে লিটিল হবে। বাট লিটিল এবং এ লিটিল এর অর্থোক্ত পার্থক্য বা সূক্ষ্ম পার্থক্য আমি দেখাইছি। এ লিটিল মানে হচ্ছে অল্প কয়েকটি, অল্প কয়েকটি অর্থ। বাট শুধু লিটিল মানে, শুধু শুধু লিটিল মানে খুবই সামান্য অর্থ, নেই অর্থে, নেই বললেই চলে এমন, মানে নেই প্রায় এমন। ঠিক আছে, এবং এটা একটা নেগেটিভ অর্থ দেয়। তাহলে আমার এখানে প্রথম অপশনটা হচ্ছে এ লিটিল। কারণ হচ্ছে আমার অল্প ইনফরমেশন আছে, এ লিটিল সেই অর্থে a little information is currently available to researchers and physicians who study the indigenous life of Bangladesh. এবার আসি the word reproduction is, রিপ্রোডাকশন শব্দটা কি ধরনের পার্সপেক্টিভ, এবং এটা খুব সহজ। আমরা দেখি এটার সাথে শেষে আমার সাফিক্স সংযুক্ত আছে রিপ্রোডাক্ট, যেহেতু এখানে সংযুক্ত আছে সুতরাং এটা হচ্ছে নাউন। আমার সঠিক উত্তর হচ্ছে এটা হচ্ছে নাউন। আর ভার্ব হচ্ছে রিপ্রোডাক্ট, রিপ্রোডাক্ট যদি হয় তাহলে হবে ভার্ব। তাহলে আমার এটা হচ্ছে নাউন। Dash the dash of the office will be sold. Furniture. প্রথম অপশন হচ্ছে ফার্নিচার, ফার্নিচার পিস অফ ফার্নিচার, পিসেস অফ ফার্নিচার। আচ্ছা, খুব খুব মনোযোগ দিয়ে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ফার্নিচার, কিছু কিছু আমাদের শব্দ আছে যেগুলো আসলে নন কাউন্ট, এবং এগুলোকে আমরা কখনোই প্লুরাল করতে পারি না। ঠিক তেমনই একটি শব্দ হচ্ছে ফার্নিচার, এবং ফার্নিচার শব্দের পরে কখনোই এস যুক্ত হয় না, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ এটার সাথে কখনোই এর যুক্ত হবে না। তাহলে ফার্নিচার, ফার্নিচার্স, এই অপশনটা আমার ভুল। পিসেস অফ ফার্নিচার, যেহেতু এখানে আমার ডেফিনেট আর্টিকেল দা আছে, সুতরাং পিসেস অফ ফার্নিচার্স হতো যদি আমার এখানে একটা নির্দিষ্ট পরিমাণ নাম্বার দেওয়া হতো। ও আর একটা বিষয় এখানে জেনে রাখা ভালো, এই ফার্নিচার শব্দটিকে যেহেতু আমরা ডিরেক্ট প্লুরাল করতে পারি না, তবে এটাকে প্লুরাল করার কতগুলো ওয়ে আছে। যেমন তার সামনে আমরা পিস শব্দটা যুক্ত করে দিতে, তখন আমরা এভাবে ইউজ করতে পারি ফার্নিচার শব্দটাকে, এ পিচ অফ ফার্নিচার, পিআই সি, পিচ অফ ফার্নিচার, এটা কিন্তু সঠিক। এখন এখানে যদি আমি দিতাম যে টু পিআইসিএস, টু পিসেস অফ ফার্নিচার, থ্রি পিসেস অফ ফার্নিচার, ফোর পিসেস অফ ফার্নিচার, কিন্তু ফার্নিচার শব্দে ডিরেক্ট ইউজ হবে না। তাহলে আমার এটা ঠিক আছে, কিন্তু আমি এটা এইখানে এই অপশন ব্যবহার করতে পারবো না, কারণ এখানে ডেফিনেট আর্টিকেল দেওয়া আছে, বাট এখানে তেমন নির্দিষ্ট করে দেওয়া নেই। পিসেস এন্ড ফার্নিচার্স, এই অপশনটাও ভুল, কারণ আমার এখানে ফার্নিচারের সাথে এ যুক্ত আছে, সেটা হবে না। তাহলে আমার হচ্ছে দ্য ফার্নিচার অফ দ্য অফিস উইল বি সোল্ড। ফার্নিচার শব্দের মতো আর একটা শব্দ হচ্ছে সোফ, এটা আসছে ডিইউবি 2003 সালে। তো আমি বলি যে এই শব্দগুলোকে, আমাদের যে শব্দগুলো প্লুরাল করা যায় না সরাসরি, সেই শব্দগুলোর সাথে সেই শব্দগুলোকে প্লুরাল করার কতগুলো ওয়ে আছে, আমরা বিভিন্ন সেগুলোকে প্লুরাল করি। যেমন এই সোপ শব্দটাকে যখন আমরা প্লুরাল করতে চাই, তখন আমরা সাধারণত লিখি পিস অফ সোপ, পিস অফ সোপ, অথবা বার অফ সোপ। এখন এখানে আমি এ পিসেস বলতে পারি, কিন্তু টু পিসেস বলতে পারি, টু পিসেস, তখন আমরা এটা হচ্ছে প্লুরাল হয়ে যাবে, টু পিসেস। বা এখানে আমি বলতে পারি টু বার্স অফ সোপ, এই জায়গাতে আমি প্লুরাল করতে পারবো। আই নিড ড্যাশ সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ। আচ্ছা, তাহলে আমার এখানে প্রথম শুনতে হচ্ছে এনি, আ পিস অফ, এবং মাফ। তাহলে আমি এনি ইউজ করতে পারছি না, আই নিড এনি, কারণ এনি ব্যবহার আমরা জানি, এনি হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স কিংবা কোনো নেগেটিভ সেন্টেন্সে সাধারণত ব্যবহার হয়। আর পিস অফ এ, ইউজ করতে পারতেছি না, এবং মাস ইউজ করতে পারতেছি। সুতরাং এখানে আমার সঠিক অ্যান্সার হচ্ছে বি নাম্বার, পিস অফ। ঠিক আছে। আচ্ছা, আই ডোন্ট হ্যাভ ডেয়ার স্পেয়ার অফ টাইম। আচ্ছা, টাইম শব্দটা দিস ডেজ,
দিস হচ্ছে প্লুরাল, বাট টাইম হচ্ছে নন কাউন্ট বা আনকাউন্টেবল, যাতে আমরা গণনা করতে পারি না। এখন আমরা তো মেনি ব্যবহার শিখে ফেলছি। মেনি সবসময় কাউন্টেবল আমাদের সামনে বসে ডিটারমিনার হিসেবে, মাস আনকাউন্টেবল, সাম কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর সামনেই বসে, এবং মোর, এই মোর আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি। বিশেষ করে কোনো কিছু কম্পারেটিভ, আমরা যখন কোনো কিছু কম্পারেটিভ করি তখন হচ্ছে সেটা হচ্ছে ডাইস লেভেল বা ট্রাইস লেভেলের ক্ষেত্রে আমরা মোর ব্যবহার করে থাকি। তো আই ডোন্ট হ্যাভ, তাহলে আমার এখানে সঠিক উত্তরটি কি হচ্ছে? খুব সহজ, সঠিক উত্তর হচ্ছে যেখানে আমার টাইম যেহেতু হচ্ছে নন কাউন্ট বা আনকাউন্টেবল, তাহলে আই ডোন্ট হ্যাভ মাচ স্পেয়ার টাইম দিস ডেজ। ওকে। 20 নম্বর, ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্যাট জাগ? নট। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমার হচ্ছে মিল্ক, মিল্ক কাউন্টেবল না আনকাউন্টেবল? মিল্ক অবশ্যই হচ্ছে আনকাউন্টেবল, এটাকে আমরা গণনা করতে পারি না, তাহলে অবশ্যই, এবং এটা সবসময় সিঙ্গুলার, মিল্ক। ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্যাট জাগ? নট মাছ, কারণ নাম তো ইউজ করতে পারতেছি না। আমার যদি এখানে যেহেতু নট আছে, তাহলে আমি না ইউজ করতে পারি না, কারণ ডাবল নেগেটিভ এবং স্ট্রাকচারগত ভুল হবে এখানে। ডাবল নেগেটিভ কখনই করা যাবে না, তার মানে নান আছে, ভুল অপশন। নট মেনি তো হবে না, কারণ মেল আনকাউন্টেবল, তাহলে মেনি হচ্ছে না, এটাও ভুল অপশন। সামও হচ্ছে না, নট সাম পর্যন্ত হয় না, তাহলে আমার এখানে হচ্ছে